আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। সীমান্ত জেলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। রাজশাহী ও খুলনায় 24 ঘন্টায় আরো 17 জনের মৃত্যু। জ্বরের প্রকোপে আতঙ্কে কুড়িগ্রামের মানুষ। গণপরিবহনে চরম নৈরাজ্য। স্বাস্থ্যবিধি না মেনে চলছে অধিকাংশ বাস। দাঁড়িয়ে যাত্রী নিয়েও 2 সিটের ভাড়া আদায়। ভাড়া তো ডবল নিচ্ছে, তার মধ্যে তারা 2 জন করে বসায়। সরকার থেকে বলছে 10 জন নিতে, কিন্তু 10 জন তো নিলে হবে না। মানুষ কিন্তু রাস্তায় আমার 20 জনই আছে। ঢাকার ক্লাব সংস্কৃতি নিয়ে সংসদে সরব আলোচনা। সরকারি কর্মকর্তাদের সদস্য হওয়া নিয়ে প্রশ্ন। বিভিন্ন ক্লাবে গ্যালনের পর গ্যালন মদ বিক্রি হয়। অনেক সরকারি কর্মকর্তা সমস্ত ক্লাবের মেম্বার, কিভাবে তারা মেম্বার হয়? জিয়াউর রহমান এই মদ দেওয়ার লাইসেন্স দিয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার, আপনাকে যদি ওই আইনের মধ্যে দেখাতে পারেন, আমি এই সংসদ থেকে পদত্যাগ করে চলে যাবো মাননীয় স্পিকার। মুজিব বর্ষে 23 জুন ঘর পাচ্ছেন আরো 50,000 পরিবার। আশ্রয় পাওয়া 70,000 পরিবার স্বপ্ন দেখছেন ভাবনাহীন আগামী। উপস্থিতি ছিলাম, পাশে বৃষ্টি হলে আমরা ঘরে দাঁড়াতে পারতাম না। এখানে খুব ভালোই আছি, মানে সুন্দরভাবে আমার জীবনযাপন কাটাচ্ছি। সঞ্চয়পত্রে নির্ভরতা বাড়ছে সরকারের। প্রাতিষ্ঠানিক বিক্রি বাড়াতে নীতিমালা শিথিল। 2 লাখ টাকা পর্যন্ত কিনতে লাগবে না টিন। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা নাসি। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনাদের হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবার জানাবো বিস্তারিত সব খবর। লকডাউনের পরও কমছে না করোনা সংক্রমণ। গেল 24 ঘন্টায় রাজশাহী ও খুলনা বিভাগে করোনা এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 17 জনের। সকাল 8টা পর্যন্ত শেষ 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে মারা গেছেন 10 জন। সংক্রমণ কমাতে সিটি কর্পোরেশন এলাকায় লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়িয়ে 24 জুন পর্যন্ত করা হয়েছে। এছাড়া খুলনায় মারা গেছেন 7 জন। খুলনা, নাটোর, চুয়াডাঙ্গা ও নওগাঁয় প্রায় 2 সপ্তাহ ধরে কঠোর বিধিনিষেধ ও আংশিক লকডাউন চলছে। পাশাপাশি সীমান্তবর্তী 2 জেলা দিনাজপুর ও কুড়িগ্রামেও সংক্রমণ ঊর্ধ্বগামী। তবে কমেছে কঠোর বিধিনিষেধের আওতায় থাকা যশোর, সাতক্ষীরা ও নড়াইলে। লকডাউন ও কঠোর বিধিনিষেধের আওতায় থাকা বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় দেখা যাচ্ছে ঢিলাঢালা ভাব। স্বাস্থ্যবিধি মানতে উদাসীন সাধারণ মানুষ। দর্শক, করোনা পরিস্থিতির খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি খুলনায় প্রবীর বিশ্বাস রয়েছে। প্রবীর, বিভাগের সর্বশেষ পরিস্থিতি আপনার কাছে জানবো। সংক্রমণ ঊর্ধ্বমুখী, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? হাসপাতালে আসলে রোগীর চাপ বেশি ন্যান্সি, কারণ খুলনা বিভাগের একমাত্র করোনা ডেডিকেটেড যে হাসপাতালটি, আমরা সেখানেই আছি। এই হাসপাতালটি ছিল 130 শয্যার, উন্নীত করা হয়েছে। এর আগে এটি ছিল 100 শয্যার, কিন্তু এখানে আজকে রোগী ভর্তি আছে 159 জন। তাহলে বাকি 29 জন রোগী ঠাই হয়েছে কিন্তু ফ্লোরে। আমরা সে দৃশ্য দর্শকদের দেখানোর চেষ্টা করব যে করোনা ডেডিকেটেড হাসপাতালের মধ্যে কিন্তু মেঝেতে ঠাই হয়েছে বাকি 29 জন রোগীর। এদের আসলে বলা হয়েছে যে শয্যা খালি সাপেক্ষে তাদেরকে শয্যায় তোলা হবে এবং কাউকে কাউকে অক্সিজেন দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, যেটি আসলে সিলিন্ডারের মাধ্যমে দেওয়া হচ্ছে, কারণ এখানে হাই ফ্লো নেজাল ক্যানেরা থাকলেও সেটি কিন্তু দেওয়া এইসব রোগীদের ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, এইসব রোগী কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত, যেমন কার্ডিয়াক, ইউরোলজি, নিউরোলজি সহ অন্যান্য কিন্তু রোগ রয়েছে এইসব রোগীদের। কিন্তু তারপরেও বাধ্য হয়ে এইসব রোগীদের কিন্তু শয্যাতেই, নিচেতে মেঝেতেই শয্যা করে থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতাল, অপরদিকে খুলনার যে জেনারেল হাসপাতালটি রয়েছে সেটিতে 70টি শয্যা বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। সেটি চালু হলে হয়তো এই ধরনের
সমস্যা কিছুটা কেটে যাবে বলে চিকিৎসকরা জানিয়েছে। তবে করোনা রোগীর এই যে চিকিৎসা ব্যবস্থা, এটি আসলে উত্তরাঞ্চল এই অঞ্চলের মানুষ তারা দাবি করেছে সরকার এটি দ্রুত পদক্ষেপ নেবে। নানছি। প্রবীর, আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই রাজশাহী। এ পর্যায়ে রাজশাহী থেকে যুক্ত হবেন মওদুদ রানা। রানা, গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে 10 জন মারা গেছেন, সংখ্যাটা অবশ্যই দুশ্চিন্তার। কি অবস্থা জেলার? রাজশাহীতে গেল 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 338 এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে 358 জন। এখানে শয্যা রয়েছে 305টি, অর্থাৎ অতিরিক্ত 53 জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসকরা বলছেন যে অতিরিক্ত যেসব রোগীদের তারা ওয়ার্ডের বাইরে তাদেরকে রাখার ব্যবস্থা করেছেন, তবে তাদের নিরবিচ্ছিন্ন যে অক্সিজেন সহায়তা দেওয়ার কথা সেটি পাচ্ছেন না বলে স্বজনরা অভিযোগ করেছেন এবং কর্তৃপক্ষও সেটি মানছেন। তারা বলছেন যে আসন সংখ্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি থাকায় তাদের চিকিৎসা নিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে অক্সিজেনের সমস্যা তো রয়েছেই এবং আমরা জানতে পেরেছি যে গতকালও রাজশাহীতে ভর্তি 22 জন রোগী তারা সময় মতো অক্সিজেন পাননি। অন্যদিকে রাজশাহীর স্থানীয় প্রশাসন, আপনি জানেন যে লকডাউনের মেয়াদ 1 সপ্তাহ বাড়িয়েছেন, তবে আমরা রাজশাহী নগরী ঘুরে দেখেছি যে সেই লকডাউন ঢিলেঢালা এবং সেই লকডাউনের শিথিলতা রয়েছে। এখানকার নগর কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই রাজশাহী নগরীতে মহল্লায় মহল্লায় এবং বাড়িতে বাড়িতে করোনা রোগী রয়েছেন, তাদের চিকিৎসা বাড়িতেই হচ্ছে, তবে তাদের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে এবং সেই অক্সিজেনের প্রয়োজন মেটাতে নগর পুলিশের পক্ষ থেকে একটি অক্সিজেন ব্যাংক করা হয়েছে এবং আজকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরেকটি অক্সিজেন ব্যাংক তৈরি করা হয়েছে। সেখানে 200টি সিলিন্ডার রয়েছে। নগরীর যে কোনো বাসিন্দা আক্রান্ত হলে তাদের যে হটলাইন নম্বর রয়েছে সেখানে কল করলেই তাদের অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে এবং সেই সাথে খাদ্য সহায়তা এবং একই সাথে অক্সিজেনের যে সহায়তা সেটিও দেওয়া হবে এবং সেখানে চিকিৎসকরা যে প্রাথমিক যে চিকিৎসা সেটিও করবেন বলে আশ্বস্ত করেছেন নগর কর্তৃপক্ষ। অন্যদিকে কর্তৃপক্ষ যেটি বলছেন যে এর পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে ডেন্টাল ইউনিটটি রয়েছে সেটি পুরোপুরি করোনা ডেডিকেশন একটি হসপিটাল করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন এবং তারা বলছেন দ্রুত সেটি করবেন। ন্যান্সি। রানা, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রামের সীমান্ত এলাকাগুলোতে অস্বাভাবিকভাবে বাড়ছে জ্বরের প্রকোপ। করোনার ভয়ে অনেকেই বিষয়টি গোপন রাখছেন, নমুনা দিতেও আগ্রহী নয় অনেকে। এতে ছড়িয়ে পড়ছে আতঙ্ক, বেড়েছে প্যারাসিটামল ও অ্যান্টিবায়োটিকের চাহিদা। উদ্বেগ জানিয়েছেন সিভিল সার্জন, বলেন ঋতু পরিবর্তনে টাইফয়েডের প্রবণতাও বেড়েছে। কুড়িগ্রামের সীমান্ত এলাকার ঘরে ঘরে জ্বরের প্রকোপ, যা প্রতিদিনই বাড়ছে। নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, রৌমারী ও রাজীবপুর উপজেলা সবখানেই একই চিত্র ছড়াচ্ছে জেলা শহরেও। এতে করোনা ভীতি ছড়িয়ে পড়েছে। নমুনা দেয়া তো দূরের কথা, বেশিরভাগই ভয়ে অসুস্থতার বিষয়টি গোপন রাখছেন। দ্বারস্থ হচ্ছেন পল্লী চিকিৎসকের, খাচ্ছেন প্যারাসিটামল সহ অ্যান্টিবায়োটিক। বাড়ি এলাকার সর্দিকার, গ্রামের অনেকই ঠান্ডা জ্বর আছে, জ্বর শ্বাসকষ্ট ভুগতেছেন প্রতি ঘরে ঘরে। আমাদেরও ভয় হচ্ছে যে আসলে করোনায় আমরা অ্যাটাক হচ্ছে কিনা। আমার মনে হয় যে বর্ডারের লোকের চলাফেরার কারণে এই প্রকোপটা একটু বেড়ে চলছে। এসব ওষুধের চাহিদা ব্যাপক হারে বেড়েছে ফার্মেসিগুলোতে। প্রত্যন্ত পল্লীর দোকানগুলোতে দেখা দিয়েছে ওষুধ সংকট। সর্দি জ্বরটা বেশি এবং ছোট বাচ্চাদের সাথে পাতলা পায়খানাটা বেশি হচ্ছে। করোনার ভয় অনেক প্রকাশ করে, অনেকে প্রকাশ করে না, কিন্তু হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ নেই। আমরা তো বুঝবো কেমন যে এখানে করোনা অ্যাভেলেবল, কিন্তু রুগী তো প্রচুর। স্থানীয়দের আতঙ্ক আরও বাড়াচ্ছে ভারতীয়দের অবাধ চলাচল। কাঁটাতার না থাকায় প্রতিনিয়ত আসা যাওয়া করছেন অনেকেই। বালাহাট যাই, ফুলগড়িও যাই, বেড়া খোলা করি। করোনা বলতে আমার নাই এদিকে। কলকাতা ওদের কি আছে, আমার বাংলাদেশি ঘরের সাথে যে মেশামেশি করেন, এগুলো কোনো অসুবিধা হয় না। সব মিলিয়ে উদ্বিগ্ন সিভিল সার্জন। ঋতু পরিবর্তনজনিত কারণে টাইফয়েডের প্রবণতা বেড়েছে, সাথে দ্রুত নমুনা পরীক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানালেন তিনি। সিজনাল ফ্লু বা টাইফয়েড হওয়ারও একটা প্রবণতা দেখা দিয়েছে। কোভিড-19কে এক্সক্লুড করার জন্য র্যাপিড অ্যান্টিজেন কিটের মাধ্যমে দ্রুত পরীক্ষা করার জন্য স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়া 6 জেলার একটি এখন কুড়িগ্রাম, তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে জানান সিভিল সার্জন ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গণপরিবহনে চরম নৈরাজ্য, স্বাস্থ্যবিধি না মেনেই চলছে অধিকাংশ বাস। দাঁড়িয়ে যাওয়া যাত্রীকেও গুনতে হচ্ছে 2 সিটের ভাড়া। 60% অতিরিক্ত ভাড়া দিয়েও ভোগান্তিতে সাধারণ মানুষ, বিশেষ করে অফিসের সময়ে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ।
যাত্রীদের অভিযোগ, সরকারের বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে লাভবান হচ্ছেন মালিক শ্রমিকরা, আর মালিকদের দাবি নিয়ম মানছেন না যাত্রীরাই। নাজমু সাইদের রিপোর্ট। গণপরিবহনের জন্য এই দীর্ঘ অপেক্ষা যেন শেষ হয় না। অফিস যেতে কিংবা ঘরে ফিরতে ভয়াবহ ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। লকডাউন উঠাই দিক, এতে হচ্ছে গরিব মানুষও বাঁচবে, প্লাস আমাদের যে অফিসে যাতায়াতের জন্য দুর্ভোগ এটাও কমবে। 5টার সময় এসে এখানে আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা করে দাঁড়ায় থাকতে হয় বাসের জন্য। সরকার থেকে বলছে 10 জন নিতে, কিন্তু 10 জন তো নিলে হবে না, মানুষ কিন্তু রাস্তায় আমার 20 জনই আছে। ঠেলাঠেলি করে কোনোরকম বাসে উঠলেও পিছু ছাড়ছে না ভোগান্তি। স্বাস্থ্যবিধি অমান্য করে দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা হলেও ভাড়া আদায় করা হচ্ছে দ্বিগুণ। ভাড়া তো ডবল নিচ্ছে, তার মধ্যে তারা 2 জন করে বসায়। আগে যেরকম সেবা পাইতাম এখনো সেম সেরকম হ্যাজার্ড মানে অনেক ইয়ে করে যাচ্ছি আর কি, কিন্তু ভাড়া তো কমাচ্ছে না। বলা হইতাছে যে সিঙ্গেল সিট, কিন্তু আসলে দেয়া হইতাছে না, সেই 2 জনই যাইতেছে। জনগণকে প্রতারণা, জনগণের পকেট কাটা। আমরা অসহায়, আমরা জিম্বি, কোনো কিছুই করার নাই। যাত্রীরা বলছেন কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাসে অতিরিক্ত ভাড়া আদায় ছাড়া স্বাস্থ্যবিধির কিছুই মানা হচ্ছে না। এতে পকেট ভারী হচ্ছে মালিক শ্রমিকদের। সিঙ্গেল লোক বসায় ঠিকই, কিন্তু ভাড়া উঠায় ফেলেছে, এরপরে আবার ডবল লোক বসায়, ওদের কাছ থেকে ভাড়া নেয়। গাড়িওয়ালা যারা গাড়ি মালিক তাদেরকে বড় লোক করে দিচ্ছে। আসন 50% শূন্য রেখে 60% ভাড়া বৃদ্ধি করে যে বাস চলাচল গণপরিবহন চলা সম্ভব কিনা, এটা আপনার নগর পরিচালনা করেন তাদেরকে বুঝতে হবে যে আসলে এটা পসিবল কিনা। এই নিয়মের কোনো মানে হয় না, এই নিয়মটা অতীব জরুরি চেঞ্জ করা দরকার। নিয়ম অমান্যর বিষয়টি অস্বীকার করছেন না বাস মালিক সমিতির নেতারাও। তাদের দাবি, অফিস সময়ে যাত্রীর চাপ থাকায় কিছুই করার থাকে না তাদের। অফিস টাইমে জোর করে যাত্রীরা উঠে যায় এবং অনেক গাড়ি সেখানে ব্যারিকেড দিয়ে পর্যন্ত গাড়ি ভাঙচুর পর্যন্ত করছে। আমরা চেষ্টা করতেছি এটা নিয়ন্ত্রণ করার জন্য, আমাদের 8টা টিম কাজ করতেছে। বাড়তি যাত্রী নিলেও কেন দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে, এমন প্রশ্নে মালিক সমিতির নেতাদের সোজা সাপটা উত্তর, 2 নিয়মের সুযোগ নেই। যত সিট তত যাত্রী করে দিলে আমরা আগের ভাড়া চলে যাবো, প্রত্যাহার করবো না। 60% বৃদ্ধি করার জন্য যেটা গভর্নমেন্ট বলছে, 2 নিয়ম তো করা যাচ্ছে না। গাড়ির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ভোগান্তি কমানোর দাবি যাত্রীদের। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। পরিমণি ইস্যুতে সংসদে সরব আলোচনা হয়েছে। বিরোধী দলীয় সংসদ সদস্যরা আজ ঢাকার ক্লাব সংস্কৃতি নিয়ে কথা বলেন। জানতে চান ব্যয়বহুল হলেও সরকারি কর্মকর্তারা কিভাবে অর্ধ কোটি টাকা খরচ করে বিভিন্ন ক্লাবের সদস্য হন। এসব নিয়ে অনুসন্ধান প্রয়োজন বলেও সংসদে তুলে ধরেন তারা। সকালে বাজেট আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, ঢাকার ক্লাবগুলোতে গ্যালন গ্যালন মদ বিক্রি হয়। লাখ লাখ টাকা দিয়ে এসব ক্লাবের সদস্য হন অনেকে, এর মধ্যে সরকারি কর্মকর্তারাও রয়েছেন। কে কিভাবে সদস্য হচ্ছেন তা অনুসন্ধান প্রয়োজন। আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ সেলিম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মদের লাইসেন্স দিয়েছেন। বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, জিয়াউর রহমান মুসলিমদের মদ খাওয়ার অনুমতি দিয়েছে, এটা দেখাতে পারলে সংসদ থেকে তিনি পদত্যাগ করবেন। হিন্দু, খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে মদ খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ক্লাব কারা করলো? একটা ক্লাবের মেম্বার হতে 50 লাখ, 60 লাখ, 50 লাখ টাকা খরচ হয়। অনেক সরকারি কর্মকর্তা সমস্ত ক্লাবের মেম্বার, কিভাবে তারা মেম্বার হয়? হিজবুল বাহার জাহাজে যাইয়া জিয়াউর রহমান সেই ড্যান্স উপভোগ করছে, আর এদেশে ইয়ং জেনারেশনকে নষ্ট করার পথ বাড়িয়েছে বঙ্গবন্ধু, এটা বন্ধ করছিল। সুতরাং সত্যকে সত্য স্বীকার করেন, এর জন্য দায়ী হলে বিএনপি দায়ী, জিয়াউর রহমান দায়ী। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার আপনাকে, যদি ওই আইনের মধ্যে দেখাতে পারেন যে মুসলমানদেরকে ক্লাবের মদ খাওয়ার বৈধতা জিয়াউর রহমান দিয়ে গেছে, আমি এই সংসদ থেকে পদত্যাগ করে চলে যাবো মাননীয় স্পিকার। দ্বিতীয় পর্যায়ে মুজিব বর্ষে আশ্রয়ন প্রকল্পের আওতায় আরও 53,340টি গৃহহীন পরিবার ঘর পাবে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। 20 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের উদ্বোধন করবেন। সকালে মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান মুখ্য সচিব। বলেন, এখন পর্যন্ত 3,63,000
৭৩,৫৬২টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। সরকার টিকার জন্য ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ রেখেছেন বলেও জানান মুখ্য সচিব। বলেন, ফ্রি নয়, সরকার টাকা দিয়ে টিকা কিনবে। আগামী জুলাই মাস থেকে আবার সর্বস্তরে টিকাদান শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে কবে নাগাদ টিকা পাওয়া যাবে তা নিশ্চিত আগামী রবিবার ২০ তারিখ ৫৩,৩৪০টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী হস্তান্তর করবেন। সেটার জন্য সব প্রস্তুত আছে। যাদের কোনো ঠিকানা ছিল না তা কিন্তু একটা স্থায়ী ঠিকানা হয়েছে। মুজিব বর্ষে জমি আর পাকা ঘর পেয়ে দারুণ খুশি খুলনা সহ বিভিন্ন অঞ্চলের ৭০,০০০ পরিবার। গেল জানুয়ারিতে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে নিশ্চিত জীবনযাপন করছেন তারা। দুর্ভাবনাহীন জীবনের স্বপ্ন বুনছেন আগামীর। আশ্রয়ণ প্রকল্প নিয়ে ইব্রাহিম খলিলের ২ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন শাহরিয়া সৈকত। একসময় ঘরের ঘরটুকুও ছিল না, নিদারুণ কষ্ট করতেন শীত বৃষ্টি গরমে। এখন পাকা বাড়ির পাশে করছেন সবজি বাগান। নিজের নামে জমি, পাকা ঘরে নিশ্চিত জীবন। অথচ মালিক হতে খরচ হয়নি তার একটি টাকাও। ছেলে মেয়ের লেখাপড়াও হচ্ছে ঠিকঠাক। খুব একটা খারাপ অবস্থায় ছিলাম, বস্তিতে ছিলাম। পাশে বৃষ্টি হলে আমরা ঘরে দাঁড়াতে পারতাম না, ড্রেন ছিল, ড্রেনের পানির ভিতরে ঢুকে যেত। সেই হিসেবে আমরা এখন খুব ভালো আছি। শেখ হাসিনা আমাদের এই ঘরটা উপহার দিয়েছে, এতে আমরা খুব সন্তুষ্ট আছি। গেল জানুয়ারিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্প ২-এর আওতায় প্রথম পর্যায়ে জমিসহ পাকা ঘর পেয়েছেন ৭০,০০০ পরিবার। দুশ্চিন্তা মুক্ত জীবনে গৃহের পাশে ঠাঁই পেয়েছে কিশোরীর ফুলবাগান। আমাদের একটা কুড়ির ঘর ছিল, এখন ভালো আছি, এখন খেলাধুলা করতে পারি। আমি ঘর ভাড়া থাকতাম ঠিকই, কিন্তু খুব কষ্টের ভিতরে পানি পড়তো। ঝড় বৃষ্টি হলে অন্য জায়গায় দৌড়ে যেতে হতো, মানে আশ্রয় খোঁজার জন্য অনেক জায়গায় যেতে হতো, এখন আর যেতে হয় না। প্রধানমন্ত্রীর এমন উপহারে খুবই খুশি খুলনার ডুমুরিয়া আটলিয়া ইউনিয়নের এই মানুষগুলো। সুকনগরতে এখানে খুব ভালোই আছি, মানে সুন্দরভাবে আমার জীবনযাপন কাটাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না, সুখেই আছি, যা কাজকাম করে খাচ্ছি, শান্তিতেই আছি। মুজিব বর্ষে সকল গৃহহীন মানুষদের আশ্রয় নিশ্চিত করাই লক্ষ্য বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। ভূমিহীন গৃহহীন মানুষদের মাঝে এরকম পাকা দালানে আবাস ব্যবস্থা করার মাধ্যমে সরকার যে নজির স্থাপন করেছে, তাদেরকে স্বাবলম্বী করে দিয়ে যে রোল মডেলটি তৈরি করেছে, সেটি বিশ্বে অনুকরণীয় হবে বলে মনে করেন এই প্রকল্প সংশ্লিষ্টরা। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, খুলনা। সরকার পরিকল্পিতভাবে প্রকৃতির সাথে সাথে রাজনৈতিক পরিবেশও ধ্বংস করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এই অভিযোগ করেন। বলেন, সরকার উদাসীনতা ও দুর্নীতির মধ্য দিয়ে করোনাকালে মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে। আওয়ামী লীগ নেতারা গত কয়েক বছরে ৬ লাখ কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আমরা আমাদের সভ্যতাকে বিকশিত করি, আমাদের ভবিষ্যৎ বংশধরের জন্য আমরা একটা বাসযোগ্য বাসভূমি তৈরি করার চেষ্টা করি। সেই গ্রহ যদি আজকে বিপদের মধ্যে পড়ে, তাহলে নিঃসন্দেহে আমরা সবাই বিপদগ্রস্ত হয়ে যাব। চিত্রনায়িকা পরিমণির অভিযোগগুলো যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। বলেন, প্রয়োজনে সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর গাবতলী এলাকা থেকে নিখোঁজ ইসলামী বক্তা আবু তহা মুহম্মদ আদনানের সন্ধানে রংপুর পুলিশ কাজ করছে। রিমান্ডে আমাদের জিজ্ঞাসাবাদ চলছে। আমরা রিমান্ডে পেয়েছি দুজনকে 7 দিনের রিমান্ডে হয়েছে, আর 3 জন মহিলা আছেন, তাদেরকে 3 দিনের রিমান্ড হয়েছে। তো মহিলাদের রিমান্ড মধ্যে আজকে কালকে মধ্যে শেষ হয়ে যাবে। তো আমাদের জিজ্ঞাসাবাদ চলছে, আরো কোনো নতুন কিছু তথ্যপত্র পাওয়া যায় কিনা সেই বিষয়টি জানবো। 4 জন ব্যক্তি পাওয়া যাচ্ছে না, আমরা এটা জেনেছি। আমরা বিভিন্ন সংস্থার সাথে এগুলি নিয়ে কথা বলতেছি। যেহেতু রংপুরের সাবজেক্ট, এটি রংপুর মেট্রোতে বোধহয় এটার চিঠি হয়েছে, কাজ করছে ওরা। তো আমরা ওদের সহায়তা। C&F এজেন্ট লাইসেন্স বাতিলের প্রতিবাদে চট্টগ্রাম কাস্টমস হাউসে বিক্ষোভ করছেন C&F এজেন্টের কর্মচারীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে?
নেন্সি, এখন পর্যন্ত সকাল থেকে যে বিক্ষোভটি শুরু হয়েছে বা কাজ বন্ধ করে দেওয়ার যে বিষয়টি, সেটি এখন পর্যন্ত তারা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভটি সেটি এখনো কাস্টমসের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকে অবস্থান নিয়ে তারা এখনো বিক্ষোভ করছেন এবং তাদের প্রধান যে দাবিটি ছিল যে সিএনএফ এজেন্টের লাইসেন্স বাতিল করা হয়েছে সেটি প্রত্যাহার এবং এর পাশাপাশি আরও 6টি দাবি তারা তুলেছেন। সেই দাবিতে মূলত এই সকাল থেকে এই বিক্ষোভগুলো করছেন, এই কাজ বন্ধ করে দিয়েছেন। তবে প্রশাসন এখন পর্যন্ত তাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে, অ্যাসোসিয়েশনের নেতাদের আলোচনার জন্য ডেকেছেন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে যেই সিএনএফ এজেন্টের লাইসেন্স বাতিল করা হয়েছে তার লাইসেন্সটি বাতিলের যে সিদ্ধান্ত সেটি প্রত্যাহার করা হয়েছে। তারপরে হয়তো এখন হয়তো যেই বিষয়গুলো অর্থাৎ সিএনএফ এজেন্টের যে অ্যাসোসিয়েশন রয়েছে সেই নেতারা যেটি বলছেন যে মূলত এই প্রত্যাহারের পর এখন তারা 6 দফা যে দাবি দিয়েছেন সেই 6 দফা দিয়ে আলোচনা হবে এবং এই আলোচনার পরে মূলত তারা সিদ্ধান্ত নেবেন যে যদি এই 6 দফার যে তাদের দাবিগুলো সেইগুলো যদি মানা হয় তাহলে তারা তাদের পুনরায় যে কার্যক্রম, শুল্ক আইনের যে কার্যক্রম, সেই কার্যক্রম তারা শুরু করবেন। তবে এখন পর্যন্ত কাজ বন্ধ রয়েছে এবং এটির ফলে যেটি হয়েছে যে বন্দরের কন্টেনার জটের যে সবুজ, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে ছাড় দিয়েছে সরকার। প্রাতিষ্ঠানিক বিক্রি নিয়ন্ত্রণে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করা হলেও প্রস্তাবিত বাজেটে সেটা শিথিলের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে বিক্রি যেমন বাড়বে তেমনি বাড়বে সরকারের সুদ বাবদ ব্যয়ও। ঘাটতি অর্থায়নে সঞ্চয়পত্র নির্ভরতা বাড়লেও কেনার ক্ষেত্রে তদারকিতে নতুন কোনো পদক্ষেপ নেই। নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর বড় অংশেরই নির্ভরতার জায়গা সঞ্চয়পত্র, কারণ এই স্কিমে নির্ভর করেই আর্থিক সুরক্ষা নিশ্চিত করে বিপুল সংখ্যক মানুষ। তাই কয়েক বছর ধরেই বাজেটে সঞ্চয়পত্র বিক্রির যে লক্ষ্য ধরা হয়, বছর শেষে বিক্রি হয় তার চেয়েও অনেক বেশি। সঞ্চয়পত্রতে একটু লাভের পরিমাণটা বেশি, ব্যাংকে তো বিনিয়োগ করলে লাভের পরিমাণ কম, এই জন্য সঞ্চয়পত্র বিনিয়োগে ভালো। আমরা যারা পেনশন হোল্ডার তারা এটা দিয়ে সংসার চলে কোনো মতে। যাদের সীমিত আয় আছে তাদেরকে এটা বারবার ওইটাকে দিতে হবে, কিন্তু তার তো আসলে কোনো ইনকাম নেই, অতিরিক্ত ইনকাম নেই, মানে মিনিমাম যে কর দায়টা আর কি ওইটাও আসে না, তো তারপরেও তাকে রিটার্ন দিতে হয়, এই জন্য এটা অসুবিধা হয়। চলতি অর্থ বছরের চিত্রই ধরা যাক, লক্ষ্য নির্ধারণ করা হয় 25,000 কোটি টাকা, কিন্তু অর্থ বছরের 10 মাসে বিক্রি হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। অর্থাৎ বছর শেষে বিক্রি দাঁড়াতে পারে 45,000 কোটি টাকা, যা লক্ষ্যের চেয়েও বেশি হবে 20,000 কোটি টাকা। ক্ষতি করছে এই সঞ্চয়পত্রের মাধ্যমে। বন্ড মার্কেটের ডেভেলপমেন্ট করতে দেবে না, এটা স্টক মার্কেটকে ডেভেলপ করতে দেবে না, এটা হাউজিং ফাইন্যান্সকে ডেভেলপ করতে দেবে না। এটা কিন্তু বিভিন্ন ভয়ঙ্কর ক্ষতিকর একটা প্রথা যেটা আমরা চালিয়ে আসছি ব্রিটিশ আমল থেকে। প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্র থেকে ঋণ লক্ষ্য ধরা হয়েছে 32,000 কোটি টাকা, অর্থাৎ চলতি অর্থ বছর থেকে 7,000 কোটি টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে বিক্রি লক্ষ্য। বলাই যায় বাজেট ঘাটতি মেটাতে বেড়েছে সঞ্চয়পত্র নির্ভরতা, কিন্তু বছর শেষে বিক্রি হবে লক্ষ্যেরও বেশি। সামনের বছরগুলোতে সরকারের এই ঋণের যে পরিষেবা ব্যয় আছে, সুদের ব্যয় আছে, সেইটাকে আরো বেশি খরচ করতে হবে এবং ফলে তার অন্য জায়গায় যে ব্যয় করার ক্ষমতা সেইটা কিছুটা কমে আসবে। সঞ্চয়পত্র বিক্রি নিয়ন্ত্রণে এবার ছাড় দিয়েছে সরকার। বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিক্রি ঠেকাতে 1 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে টিআইএন নম্বর বাধ্যতামূলক করা হয়, কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে 2 লাখ টাকার বেশি কেনার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে কর শনাক্তকরণ নম্বর। যারা ধনী শ্রেণী আছেন তারা যেন এই উচ্চ সুদের সুবিধাটা না পান। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা এমনিতেই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগের খুব বেশি জায়গা পাচ্ছেন না, তাদের জন্য সঞ্চয়পত্র খুবই গুরুত্বপূর্ণ বিনিয়োগের জায়গা হতে পারে। সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ বাড়লে বেড়ে যায় সুদ বাবদ ব্যয়, কারণ ব্যাংক ব্যবস্থা থেকে সঞ্চয়পত্রের সুদ হার বেশি, অন্তত 5 ভাগ। ডিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বজুড়ে পরিবেশের জন্য বড় এক হুমকি খরা। ব্যতিক্রম নয় বাংলাদেশও, যেখানে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে। নলকূপ অকেজো হওয়ায় মিলছে না সুপেয় পানি। এক্ষেত্রে পরিবেশ সুরক্ষা এবং শিল্প খাতে সুষ্ঠু পানি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিছু প্রতিষ্ঠান তা করেও দেখিয়েছে। বিশ্ব মরুকরণ ও খরা দিবস উপলক্ষে শোয়েব রহমানের রিপোর্ট। এক সময় এই টিউবওয়েল দিয়ে পানি উঠলেও এখন সেটি অকেজো।
ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় মিলছে না সুপেয় পানি। চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, সীতাকুণ্ড, মিরসরাই, লোহাগাড়া, বাঁশখালী, হাটহাজারীর অনেক গ্রামের চিত্র এমন। ভারী শিল্প কারখানায় গভীর নলকূপ স্থাপন করে পানি তুললে এভাবেই সংকটে পড়ছে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর 5 থেকে 10 ফুট নিচে নেমে যাওয়ায় চট্টগ্রামে প্রায় 6000 নলকূপ এখন অকেজো। পানি লবণাক্ত ছিল, এখন সেই লবণাক্ত পানিও পাওয়া যাচ্ছে না। সব টিউবওয়েলে আপনার পানি সংকট। কিছুদিন আমার পানি উঠে না, কোনো মোটরও তো নোড়ে, কোনো কলতো নোড়াই, মানে আর এখন কিনা পানি হাসছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মতে জলবায়ু পরিবর্তনে অনিয়মিত বৃষ্টিপাত এবং ভূগর্ভস্থ পানির উপর ভারী শিল্পের অতি নির্ভরশীলতা পানির স্তর নেমে যাওয়ার অন্যতম কারণ। গবেষণার তথ্য বলছে গত 10 বছরে কোথাও কোথাও স্তর নেমেছে স্বাভাবিকের চেয়ে 30 থেকে 40 ফুট পর্যন্ত নিচে। শিল্পায়নের জন্য হতে পারে, সেটা কৃষিকাজের জন্য হতে পারে। আমাদেরকে এখন ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা আস্তে আস্তে কমিয়ে ভূগর্ভস্থ পানির দিকে যেতে হবে, এছাড়া কিন্তু আর উপায় নেই। মরুকরণ ও খরা এখন বৈশ্বিক সমস্যা, বাংলাদেশেও যা বড় এক হুমকি। এ অবস্থায় বিকল্প সন্ধানের পরামর্শ বিশেষজ্ঞদের। ভূগর্ভস্থ পানির স্তর অ্যালার্মিং রেটের নিচে নামছে, তো এটা একটা বড় ডেজার্টিফিকেশন বা মরুকরণের দিকে যায়। এখানে ইন্ডাস্ট্রির দায়িত্ব হচ্ছে তারা যেন এই রেইন ওয়াটার হারভেস্টিং বা অন্যান্য পানি সাশ্রয়করণ প্রক্রিয়া, রিউজ করার প্রক্রিয়াকে তারা যেন উৎসাহিত করে, যাতে তাদের কিছুটা কস্ট বেশি হলেও তারা পরিবেশ বান্ধব হবে। এরই মধ্যে সে পথে হাঁটছে অনেক শিল্প কারখানা। যেমন ভূগর্ভস্থ পানি না তুলে চট্টগ্রামের সীতাকুণ্ডে 55 একর জায়গায় কৃত্রিম লেক গড়ে তুলেছে জিপিএইচ ইস্পাত। ইস্পাত তৈরিতে প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ করছে সম্পূর্ণ ভূ উপরিস্থ পানি দিয়ে। এখানে বাইরের কোনো পানি নেই, ভূগর্ভস্থ কোনো পানি নেই, এটা সম্পূর্ণ উপরের যে বৃষ্টির যে পানি, ওই পানিটাকে সংরক্ষণ করে আমরা ব্যবহার করতেছি। এখানে আমাদের বেশিরভাগ পানিটাই আমরা রিসার্কুলেশন করি। রিসার্কুলেশন করার কারণে আমাদের ওয়েস্ট ওয়াটারটা খুব কম হয়। ভূ উপরিস্থ এই পানি কেবল কারখানা নয়, ব্যবহারের সুযোগ পাচ্ছেন আশপাশের এলাকার মানুষও। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম সেঞ্চুরি দেখা পেয়েছেন ব্রাদার্স ইউনিয়নের মিজানুর রহমান। তবে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করেছে তার দল। পয়েন্ট ভাগাভাগি হয়েছে ওল্ড ডিওএইচএস ও প্রাইম দোলেশ্বর ম্যাচেও। অপর ম্যাচে জয় পেয়েছে প্রাইম ব্যাংক। এদিকে দিনের আলাদা ম্যাচে মাঠে নামবে আবাহনী ও মোহামেডান। এই বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাহমিদ অমিত। অমিত, সকাল থেকেই বৃষ্টির হানা, আবাহনী ও রূপগঞ্জের মধ্যকার ম্যাচের সবশেষ তথ্য আপনার মাধ্যমে জানাতে চাই। ম্যাচ হচ্ছে, ম্যাচ শুরু হয়ে গেছে। রূপগঞ্জ ব্যাটিংও করছে আবাহনীর বিপক্ষে এবং একটু আলো কম, এই জন্য ফ্লাড লাইট জ্বালানো হয়েছে। অনেকগুলো খবরই আছে যে মোহামেডানের কথা বলছিলেন। মোহামেডানে সাকিব আল হাসান 3 ম্যাচ নিষেধাজ্ঞা শেষ করেছেন। আজকে তিনি খেলবার কথা, অ্যাভেলেবেল তিনি। গতকাল তিনি কোভিড টেস্ট করেছেন, কোভিড টেস্টে নেগেটিভ এসেছেন, কিন্তু তিনি যেহেতু বায়োবাবলের বাইরে ছিলেন, তিনি আজকে ম্যাচে খেলবেন কি খেলবেন না, খেলানো যাবে কিনা সে নিয়ে একটি গুঞ্জন আছে। এখন পর্যন্ত আসলে ম্যাচের আগে হয়তো আমরা জানতে পারবো। একই সঙ্গে সাকিব কি সুপার লিগ খেলবে কিনা, আজকে শেষেই তিনি যুক্তরাষ্ট্র ফিরে যাবেন কিনা, এরকম একটি কথা আমরা মোহামেডানের বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি। সেটি হয়তো বা রাত নাগাদ আজকে নিশ্চিত হওয়া যাবে। এনসি আরেকটা বিষয় যে সাব্বির রহমান রুম্মনের বিষয়ে একটি বিষয়ে কথা এসেছিল যে ইলিয়াস সানিকে তিনি বর্ণবাদের কথা বলেছেন, এই একটি কথা এসছে। এই নিয়ে সিসিডিএমে কমপ্লেন করা হয়েছিল। তবে আমরা যতটুকু সিসিডিএম সূত্র জানতে পেরেছি যে এই বিষয়টির সত্যতা সিসিডিএম খুঁজে পায়নি, যে কখন তারা কিভাবে ইলিয়াস সানিকে বর্ণবাদগুলো কথা বলেছেন সাব্বির, সেটি আসলে প্রমাণিত নাকি হয়নি। তাই সেই বিষয়ে শাস্তি সাব্বির হয়তো পাবেন না ওইভাবে, দুই দলকেই আসলে অভিযুক্ত করা হতে পারে, এরকম আমরা একটা কথা শুনতে পেরেছি। সব মিলে প্রিমিয়ার লিগে যে একটা রোমাঞ্চকর আবহাওয়া থাকে, মাঠ আর মাঠের বাইরে দুই জায়গায় খবর থাকে এখন পর্যন্ত, তাই মাঠ আর মাঠের বাইরে দুই জায়গাতেই খবর আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে খেলা অন্তত চলছে বৃষ্টির মাঝেও। অমিত, আপনাকে ধন্যবাদ। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবরে ফিরবেন আমার সহকর্মী তৌহিদ হোসেন। তবে যাবার আগে আবারও মনে করিয়ে দিতে চাই, দর্শক সবাই ঘরে এবং ঘরের বাইরে কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনাদের হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। আর সাথেই থাকুন।